হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োভার্সিটি। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের সেমেস্টার 3 এর যে কোর্স আছে জেনেটিক্স, তার মধ্যে ইউনিট 1 এ আছে ক্রোমোজোম। ঠিক আছে, তো ক্রোমোজোমের ফার্স্ট পার্টে আছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ ক্রোমোজোমস। আজকে ওটা দিয়ে শুরু করব। তো আমাদের এখানে মেন যেটা ফোকাস করব সেটা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমস এর উপর। ঠিক আছে, প্রথমেই ক্রোমোজোম কথাটার মানে কি? ক্রোমোজোম এটাকে যদি ভাঙি তাহলে দুটো টার্ম আসবে, একটা হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমো কথাটা আসছে একটা গ্রিক ওয়ার্ড ক্রোমা থেকে। ক্রোমা মানে হচ্ছে কালার। ঠিক, আর সোম সোম কথাটা আসছে হচ্ছে সোমা থেকে। সোমা মানে হচ্ছে বডি। তাহলে ক্রোমোজোমকে বলা হয় দে আর কালার্ড বডি। কালার্ড বডি, কালার্ড বডি কেন? বিকজ ক্রোমোজোমকে বেসিক স্টেন বা বেসিক ডাই দিয়ে স্টেন করা যায়। ঠিক আছে, যাতে কিনা মাইক্রোস্কোপের ভিজিবল হয় আর ক্রোমোজোম গুলোকে ডিস্টিংগুইশ করা যায়। এবার বেসিক ডাই কেন? এবার আমরা ছোটবেলায় পড়ে এসেছি ক্রোমোজোমের ডিএনএ থাকে, হিস্টোন থাকে। ঠিক আছে, এবার যেহেতু ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে ফসফেট ব্যাকবোন আছে, যার জন্য ক্রোমোজোমে একটা নেগেটিভলি চার্জ তৈরি হয়। আর বেসিক ডাই সবসময় পজিটিভলি চার্জ হয়। ঠিক আছে, তো ক্রোমোজোম বেসিক ডাই দিয়ে স্টেন করে দেখা যায়। এইবার ইউক্যারিওটিক জিনোমস they typically are distributed among several linear chromosomes. লিনিয়ার ক্রোমোজোম, ঠিক আছে, ইউক্যারিওটিক ক্রোমোজোম সবসময় লিনিয়ার থাকে। আনলাইক ব্যাকটেরিয়াল আর প্রোক্যারিওটিক ক্রোমোজোম, ব্যাকটেরিয়াল ক্রোমোজোম সার্কুলার হয়। উইথ দ্য নাম্বার ক্যারেক্টারিস্টিক অফ ইচ স্পিসিস, মানে এক একটা স্পিসিসে স্পেসিফিক নাম্বার অফ ক্রোমোজোম থাকে। ফর এক্সাম্পল হিউম্যান বিনে 46টা থাকে, ড্রসোফিলা বা ফ্রুট ফ্লাইতে 8টা থাকে, পি প্লান্টে 14টা থাকে। ঠিক আছে, এবার অ্যাবনর্মালিটিস কিছু হতেই পারে, যেখানে ক্রোমোজোম নাম্বার বেশি হলো বা কম হলো, বাট নর্মাল হিউম্যান বিং বা নর্মাল স্পিসিসে ক্রোমোজোম নাম্বার কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এইবার এখানে বলছে হাউ মাচ ডিএনএ ডাজ ইউর বডি কন্টেন। বলছে এখানে, তো আমাদের একটা সিঙ্গেল হিউম্যান সেলে যা ডিএনএ আছে সেটাকে যদি পুরো আনর্যাপ করে দেওয়া হয়, সেটা কিন্তু 2 মিটার লং। ঠিক আছে, তো আমাদের বডিতে একটা সেলে, ওয়ান সিঙ্গেল সেলে যে ডিএনএটা আছে ওটা হচ্ছে 2 মিটার লং। ঠিক, আর সেলের ভেতর যে নিউক্লিয়াসটা আছে সেটা হচ্ছে 6 মাইক্রোমিটার ওয়াইড। তাহলে এত ছোট একটা নিউক্লিয়াসে এত লম্বা ডিএনএ কিভাবে ফিট করবে? তার মানে প্যাকেজিং হচ্ছে, ডিএনএটা ফোল্ড হচ্ছে। ঠিক আছে, এই প্যাকেজিংটা কিভাবে হচ্ছে? ক্রোমোজোমের মাধ্যমে। এখানে বলছে chromosomes are the highest level of packaging of DNA. ঠিক আছে, chromosomes are the highest level of packaging of DNA. তো ক্রোমোজোমের প্রাইমারি ফাংশন কি? ডিএনএটাকে কম্প্যাক্ট করে নিউক্লিয়াসের মধ্যে ফিট করানো, এটা ওর প্রাইমারি ফাংশন, while ensuring it remains accessible for transcription and replication. এইবার ডিএনএ কিছু স্পেসিফিক সিকোয়েন্স থাকে যেখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলো বাইন্ড করে ট্রান্সক্রিপশন অন হয়, তাই তো? এইবারে কম্প্যাক্ট হতে গিয়ে সেই সিকোয়েন্স গুলো বারিড হয়ে গেল, তাহলে ট্রান্সক্রিপশন কি করে হবে? ওই জন্য ক্রোমোজোমের এটাও ফাংশন যে ইট মাস্ট এনশিওর দ্যাট দোজ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্সেস দে রিমেন অ্যাক্সেসিবল ফর ট্রান্সক্রিপশন রেপ্লিকেশন। আচ্ছা, তারপরে আসবো each eukaryotic chromosome contains a single long folded DNA molecule. আর একটা ক্রোমোজোমে কিন্তু একটাই ডিএনএ মলিকিউল থাকে। ঠিক আছে, যেটা ফোল্ড হতে 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 প্যাকড হয়ে ওই ক্রোমোজোম স্ট্রাকচারটা ফর্ম করে। তো এখানে কি বলছে যে ইফ ইউক্যারিওটিক সেলস আর ব্রোকেন, ঠিক আছে, and the contents of their nuclei are examined under the electron microscope, তাহলে কি দেখা যাবে?
ইচ ক্রোমোজোম অ্যাপিয়ার্স অ্যাজ আ মাস অফ স্প্যাগেটি লাইক ফাইবার্স। এই যে এই পিকচারে যেমন দেখাচ্ছে, তো ইউক্যারিওটিক সেল যদি ওরকম ব্রেক করে নিউক্লিয়াসের কন্টেন্ট গুলো যদি এক্সামিন করা হয়, তখন দেখবো যে ক্রোমোজোম কিন্তু এরকম স্প্যাগেটি লাইক স্ট্রাকচার এরকম ফর্ম করে এটা দেখা যাচ্ছে। আর এটার উইথ হচ্ছে 30 ন্যানোমিটার, ডায়ামিটার হচ্ছে 30 ন্যানোমিটার এই স্ট্রাকচারটার। তাহলে অ্যাকচুয়ালি এটা বলছে এটা একটা মেটাফেস ক্রোমোজোম ফ্রম হানিবি। আর মেটাফেস ক্রোমোজোম কেন স্টাডি করা হচ্ছে? কারণ মেটাফেস ক্রোমোজোম কিন্তু সবচেয়ে বেশি কম্প্যাক্ট, সবচেয়ে বেশি প্যাকেজড ফর্মে থাকে, ঠিক আছে? ওই জন্য মেটাফেস ক্রোমোজোম স্টাডি করা হয়। ক্রোমোজোম যত বেশি প্যাকেজড হবে তত তার ভিজিবিলিটি বাড়বে। মনে করো এটা যদি একটা সিঙ্গেল একটা থ্রেড হয়, ঠিক আছে, খুবই মানে খুবই কি বলবো, খুবই থিন, ঠিক আছে, সেটা বেশি ভিজিবল হবে নাকি এটাকে যদি ফোল্ড করে করে ফোল্ড করে করে ফোল্ড করে করে যদি একটা কম্প্যাক্ট থিকেন্ড স্ট্রাকচার হয় সেটা বেশি ভিজিবল। তো ওই জন্য মেটাফেস ক্রোমোজোমে যেহেতু এরকম একটা কম্প্যাক্ট স্ট্রাকচার ফর্ম করা, ওই জন্য মেটাফেস ক্রোমোজোম সবসময় এসব স্টাডিতে ইউজ করা হয়, ঠিক আছে? তো সিমিলারলি এখানে বলছে যে ইজ দ্য ইউক্যারিওটিক ক্রোমোজোম ইউনিনেমিক অর পলিনেমিক, মানে whether it contains one or more ক্রোমোনিমা পার ক্রোম্যাটিড, মানে একটা ক্রোম্যাটিডে কি সিঙ্গেল ডিএনএ মলিকিউল থাকে না মাল্টিপল ডিএনএ মলিকিউল থাকে, এইটাই। তো এটা বায়োকেমিক্যাল অ্যান্ড সাইটোলজিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে G1 ক্রোমোজোমে কিন্তু একটাই ডিএনএ মলিকিউল থাকে, ঠিক আছে? আর সেই এই যে ইট ফাংশনালি কন্টেন্স ওয়ান ডিএনএ ডাবল হেলিক্স। আর এই G1 ক্রোমোজোম এস ফেজে কি হয়, রেপ্লিকেট করে gives rise to 2 chromatids per chromosome, এরকম ওর জেনারেল স্ট্রাকচারটা ফর্ম করে, যেখানে একটাই সিঙ্গেল ডিএনএ মলিকিউল, এই এক একটা ক্রোম্যাটিডে একটা সিঙ্গেল ডিএনএ মলিকিউল থাকে। আচ্ছা, এখানে প্রশ্ন করতে পারো ক্রোমোনিমাটাটা কি? ক্রোম্যাটিডের মধ্যে যে এই লুজ লুজ বলবো না, এই কয়েল স্ট্রাকচার, এটা যে দেখা যাচ্ছে কয়েল স্ট্রাকচার অফ ক্রোম্যাটিন ফাইবার, এটাকেই বলা হচ্ছে ক্রোমোনিমাটা, ঠিক আছে? এক একটা ক্রোমাটিড, এগুলো তো ক্রোমাটিড ক্রোমোজোমের, এক একটা ক্রোমাটিডে এক একটা করে ক্রোমোনিমা থাকে। ক্রোমোনিমার কি দিয়ে তৈরি হয়? ডিএনএ মলিকিউল দিয়ে তৈরি হয়, একটাই ডিএনএ মলিকিউল পার ক্রোমাটিড। এরপরেই আসছি দ্য ফোল্ডেড ফাইবার মডেল অফ ক্রোমোজোম, যেটা প্রপোজ করেছিল আর্নস্ট ডুপ্রো ইন 1965, ঠিক আছে? এটা হচ্ছে একদম প্রিমিটিভ মডেল অফ ক্রোমোজোম ফোল্ডিং, যেটা তো আর্নেস্ট ডুপ্রো কি করেছিল, ও হিউম্যান লিউকোসাইট স্টাডি করেছিল আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর ও দেখেছিল যে দেয়ার আর নো এন্ডস, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, নো এন্ডস প্রোট্রুডিং ফ্রম দ্য ফিব্রিলার মাস, নো এন্ডস প্রোট্রুডিং ফ্রম দ্য ফিব্রিলার মাস। এর মানেটা কি? এরকম ধরো অনেক প্যাকেজড হয়ে আছে ডিএনএটা, এখানে কোনো এরকম প্রোট্রুডিং কোনো ফিব্রিল নেই। এর মানেটা কি? মানে হচ্ছে ডিএনএ কিন্তু একটাই আছে, একটাই ডিএনএ, হাইলি কয়েলড, ঠিক আছে? যদি আমার অনেকগুলো ডিএনএ মলিকিউল থাকতো তাহলে এরকম ফাইবার নিশ্চয়ই বেরিয়ে থাকতো, ফ্রি এন্ড বেরিয়ে থাকতো। যেহেতু আমার একটাই ডিএনএ মলিকিউল আর সেটা এতই টাইটলি কয়েলড হয়ে আছে যে তার ফ্রি এন্ড গুলো, এগুলো হচ্ছে ফ্রি এন্ড, ঠিক আছে, দুটো মানে এন্ডে যে এই ফ্রি এন্ড যেটা আছে এটু তো যেহেতু এতই টাইটলি কয়েলড, ওগুলো প্যাকড হয়ে আছে ভেতরে, ওই জন্য দেখা যাচ্ছে না। তো যে স্ট্রাকচারটা অবজার্ভ করেছিল এরকম টাইপের দেখতে, কোনো লুজ এন্ড কোনো ফ্রি এন্ড কিছু বেরিয়ে নেই,
ঠিক আছে? So this finding suggests that each chromosome is one long fine fiber folded up in some way. ঠিক আছে? If the fiber somehow corresponds to a DNA molecule, then we arrive at the idea that each chromosome is one densely folded DNA molecule. Basically মডেলটা কি বলছে? মডেলটা বলছে যে each chromatid, ঠিক আছে, each chromatid consists of a single highly folded continuous DNA protein fiber. এটা খুব ইম্পর্টেন্ট, continuous DNA protein fiber. কন্টিনিউয়াস মানে কি? ও বলতে চাইছে কোনো লুপ নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা কন্টিনিউয়াস এই ডিএনএটা ফোল্ড হয়ে আছে, ঠিক আছে, কন্টিনিউয়াস একটা ডিএনএ প্রোটিন ফাইবার। তো এটাও বলেছে যে ডিএনএ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ভেরিয়াস প্রোটিনস উইচ আর ক্রুশিয়াল ফর কম্প্যাক্টিং দ্য ডিএনএ। তখনও কিন্তু হিস্টোন সেরকম ভাবে বোঝা হয়নি সেই সময়, মানে হিস্টোন তখন বলা হতো না, বাট এইটা বোঝা গেছিল যে ডিএনএ কোনো প্রোটিনের সাথে ইন্টারাক্ট করে একটা স্টেবল ফোল্ডেড স্ট্রাকচার তৈরি করে, ঠিক আছে। So this model suggested that a 2 nanometer thick DNA, 20 Armstrong বলতে পারো, 2 nanometer বলতে পারো, দুটো একই। So a 2 nanometer thick DNA ডাবল হেলিক্স, তো নর্মাল ডিএনএ 2 ন্যানোমিটারই হয়, তো সেরকম একটা ডিএনএ ডাবল হেলিক্স, ইট ইজ স্পাইরালি প্যাকড within a protein shell to form thicker fibers called fibril. এবার এখানে যেটা বলেছে, এবার দেখো ডায়াগ্রামেও যেটা বলেছে যে ডিএনএ কিন্তু হিস্টোনের ভেতরে প্যাকড হয়ে আছে, প্রোটিন, হিস্টোন বলবো না, প্রোটিনের ভেতর প্যাকড হয়ে আছে। এই যে এগুলো হচ্ছে আমার প্রোটিন, তার মাঝে আসছে হচ্ছে আমার ডিএনএ। এবার আমরা কি জানি? আমরা জানি ডিএনএ কি প্রোটিনের ভেতর থাকে? ডিএনএ তো প্রোটিনের ভেতরে থাকে না, ডিএনএ হিস্টোনের ভেতরে থাকে। তো এখানে বলছে, তো এই জন্য এটা এখন অবসলিট হয়ে গেছে মডেলটা, ঠিক এই লাইনটার জন্য, স্পাইরালি প্যাকড within a protein shell to form thicker fibers called fibril, ঠিক আছে। তো এটা ভুল, এটা হয় না। Now this fibril is coiled to form a 10 nanometer fiber called type A fiber with a 6:1 packing ratio. 6:1 প্যাকিং রেশিও মানে হচ্ছে এক্সটেন্ডেড লেন্থ বাই প্যাকড লেন্থ, মানে কতটা প্যাকড হয়েছে। এক্সটেন্ডেড লেন্থ মানে হচ্ছে যখন প্যাক থাকছে না, ফ্রি যখন আছে সেই লেন্থ, বাই যখন প্যাকিং হয়েছে সেই লেন্থটা, এতটাই প্যাকিং হয়েছে, সেটা হচ্ছে 6:1 প্যাকিং রেশিও। এইবারে টাইপ এ ফাইবার, তাহলে কত রকমের ফাইবার হয়? ফার্স্ট হচ্ছে আমার 2 ন্যানোমিটার ডিএনএ আছে, ঠিক আছে, সেটা তোমার কয়েল করলো, কয়েল করে আমার কি হলো, 10 ন্যানোমিটার ফাইবার এ হলো, রাইট। এবার ফাইবার এ ফার্দার কয়েল করে কি হলো, 20 to 35 ন্যানোমিটার টাইপ বি ফাইবার, 20 to 35 ন্যানোমিটার টাইপ বি ফাইবার। এবার টাইপ বি ফাইবারের কিন্তু প্যাকিং রেশিও 56:1, এত বেশি প্যাকিং রেশিও, মানে এত বেশি প্যাকড। কি করে এত বেশি প্যাকড হলো? এবার ইট ক্যান এক্সটেন্সিভলি ফোল্ড বোথ লঙ্গিটিউডিনালি, মানে লেন্থ ওয়াইজ ফোল্ড করতে পারে, অ্যান্ড ট্রান্সভার্সলি, আর এরকম সাইড ওয়াইজও ফোল্ড করতে পারে। তাতে কি হয়, লেন্থ ওয়াইজ ফোল্ড করলে কি হবে, রিডিউস ইটস লেন্থ, লেন্থটা কমে গেল, আর সাইড ওয়াইজ ফোল্ড করলে কি হবে, থিকনেসটা বেড়ে গেল, ঠিক আছে, আরো ছোট হয়ে গেল, আরো থিক হয়ে গেল, কম্প্যাক্ট হয়ে গেল, ঠিক আছে। টু ফর্ম দ্য ক্রোম্যাটিড। এবার হাই লেভেল অফ প্যাকেজিং কোথায় দেখা যাচ্ছে? ক্রোম্যাটিড। আর এই ফোল্ডেড ফাইবার মডেল কিন্তু বোথ ইন্টারফেস অ্যান্ড মেটাফেসে অ্যাপ্লিকেবল। তো এখানেও দেখো ডায়াগ্রামে যেটা আছে, ফার্স্ট হচ্ছে ইন্টারফেস ক্রোম্যাটিডে দেখাচ্ছে যখন অতটা টাইটলি কয়েলড, টাইটলি প্যাকড না। আর এটা হচ্ছে মেটাফেস ক্রোমোজোম, মেটাফেস ক্রোমোজোমে কিন্তু
টাইটলি প্যাকড হয়ে আছে, এই সিস্টার ক্রোমাটিড গুলো ফর্ম করছে। ঠিক আছে, তো মেন লিমিটেশনটা কি, এই মডেলটা কেন উইথড্র করে দেওয়া হলো, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, কেন ডুপ্রো মডেলটা উইথড্র করে দেওয়া হলো। Now, Dupro's model of DNA histone association is now considered unlikely by the discovery that DNA itself is looped around histone beads to form the nucleosomes. ডিএনএ হিস্টোনের ভেতরে থাকে না, ডিএনএ হিস্টোনের বাইরে এরকম লুপ হয়ে থাকে, তাই তো। আরেকটা হচ্ছে যেটা ইট প্রপোজড আ কন্টিনিউয়াস ফাইবার, বাট ক্রোমোজোমস আর নট কন্টিনিউয়াস, ক্রোমোজোম কন্টিনিউয়াস থাকে না, কেন? Dupro assumed that each chromatid consists of a single highly folded continuous DNA protein fiber. এই যে continuous কথাটা বলে দিয়েছে, এটা একটা ভুল করুন, ঠিক আছে। Later evidence showed chromatin is not a single continuous fiber. Instead, it is organized into nucleosomes, forming the fundamental repeating units of chromatin. তো ডিএনএ তো এরকম জাস্ট একটা কন্টিনিউয়াস ফোল্ডিং এরকম হয়ে তো যায় না, ডিএনএ এরকম নিউক্লিওজোমের মতো হয়ে, নিউক্লিওজোমের এরকম নিউক্লিওজোম ফর্ম হতে হতে যায়, ঠিক আছে। অনেক সময় আমরা দেখি সেই ক্রোমাটিন ফার্দার ফোল্ডস ইনটু লুপস, লুপ দেখা যায়, ঠিক আছে, ডোমেন্স দেখা যায়, স্ক্যাফোল্ড অ্যাটাচ রিজিয়নস দেখা যায়, এগুলো আমরা সব পরে দেখি নতুন মডেলটাতে, ডেমনস্ট্রেটিং দ্যাট ক্রোমোজোম স্ট্রাকচার ইজ মডিউলার and not one long uninterrupted supercoil. Thus the model became obsolete. ব্যান্ডিং প্যাটার্নের কথাটা পরে বলবো যদি আগে পড়ে না থাকো, ঠিক আছে। দ্য মডেল বিকেম অবসলিট, তো এই মডেলটা তুলে দেওয়া হলো। নতুন যে মডেলটা এলো ওটা আমরা পরে দেখব। এবারে eventually geneticists demonstrated directly that certain chromosomes contain single DNA molecule. ওরা কি করেছিল, ওরা পালসড ফিল্ড জেল ইলেকট্রোফোরেসিস নিয়েছিল, একটা স্পেশালাইজ টেকনিক ফর সেপারেটিং ভেরি লং ডিএনএ মলিকিউলস বাই সাইজ। নর্মাল যে জেল ইলেকট্রোফোরেসিস হয়, 11 জেল ইলেকট্রোফোরেসিস আমরা করে থাকি, সেটা হচ্ছে সেপারেশন অফ অতটা লম্বা ডিএনএ মলিকিউল সেপারেট করে না, বাট যখন অনেক লং ডিএনএ মলিকিউলস থাকে দেন উই ইউজ পালসড ফিল্ড জেল ইলেকট্রোফোরেসিস। তো ওরা একটা অর্গানিজম নিয়েছিল, একটা ফাঙ্গাস নিয়েছিল রাদার, নিউরোস্পোরা। কেন? ওর খুবই কম ক্রোমোজোমস থাকে, 7টা মতো এরকম থাকে, তো তাদের ক্রোমোজোমাল ডিএনএ নিয়েছিল অ্যান্ড ran the DNA on a pulsed field gel for long period of time. এবার সেই জেলে দেখেছিল যে এক একটা ক্রোমোজোম দে অ্যাপিয়ার্ড অ্যাজ ওয়ান ব্যান্ড, আর ওরা দেখেছিল 7টা ব্যান্ডে দেখেছিল, 7টা ক্রোমোজোম আছে, 7টা ব্যান্ড পেয়েছে। কিসের ব্যান্ড পেয়েছে? 7টা ডিএনএর ব্যান্ড পেয়েছে। তাহলে ক্রোমোজোমও আছে তোমার 7টা, ক্রোমোজোম 7টা, ডিএনএ ব্যান্ড অন জেল 7টা। তার মানে এর থেকে কি বোঝাচ্ছে, এক একটা ক্রোমোজোমে এক একটা ডিএনএ মলিকিউল। এবার যদি মাল্টিপল ডিএনএ মলিকিউল থাকতো তাহলে জেলে অবশ্যই 7টার বেশি ব্যান্ড পেত, ঠিক আছে, কারণ প্রত্যেকটা ডিএনএ মলিকিউল কিন্তু সেপারেটলি মাইগ্রেট করে। আচ্ছা, এবার বলছে such separations cannot be made for organisms with very large chromosomes like humans, Drosophila। ওই জন্য ওরা নিউরোস্পোরা নিয়ে করেছে, কারণ ওদের ক্রোমোজোম ছোট আর নাম্বারও অনেকটা কম, 7টা মতো আছে। তো হিউম্যান ক্রোমোজোম নিয়ে তো করা গেল না, বিকজ দ্য ডিএনএ মলিকিউলস আর টু লার্জ টু মাইগ্রেট থ্রু দ্য জেল। বাট জিনোম সিকোয়েন্সিং দিয়ে সেটা পরবর্তীকালে করে দেখা গেছে যে ক্রোমোজোম নাম্বারে মানে যতগুলো ক্রোমোজোম ততগুলোই ডিএনএ মলিকিউল আছে।
তো নেক্সট আমরা চলে যাব হচ্ছে স্ট্রাকচার অফ ক্রোম্যাটিন। তো এটা আগেই বলেছি যে ক্রোম্যাটিন ইজ দ্য স্টেনেবল ম্যাটেরিয়াল in a cell nucleus and consists of DNA and proteins. ঠিক আছে, ক্রোম্যাটিনে কি থাকে? ক্রোম্যাটিনে থাকে হচ্ছে ডিএনএ আর প্রোটিন। প্রোটিন কিন্তু দু রকম থাকতে পারে। তাহলে একটা ক্রোম্যাটিন যদি থাকে তার মধ্যে কি থাকবে? ডিএনএ থাকবে আর থাকবে হচ্ছে প্রোটিন। প্রোটিন কিন্তু দু রকম হতে পারে, একটা হচ্ছে হিস্টোন আর একটা হচ্ছে নন হিস্টোন। ঠিক আছে, তো ক্রোম্যাটিন কি বলছে? ক্রোম্যাটিন বলছে দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ ক্রোম্যাটিন ইজ এসেনশিয়ালি আইডেন্টিক্যাল ইন অল ইউক্যারিওটস। তো ক্রোম্যাটিনের যে বেসিক স্ট্রাকচার ওটা কিন্তু সমস্ত ইউক্যারিওটে সিমিলার। Histones and non-histones are the two major types of proteins associated with DNA in chromatin. Are both histone and non-histone proteins determine the physical structure of the chromosome. এই ক্রোমোজোমের যে ফিজিক্যাল স্ট্রাকচারটা ওটা কিন্তু ডিটারমাইন করে বোথ হিস্টোন আর নন হিস্টোন প্রোটিন কম্পোনেন্ট। ঠিক আছে, তো প্রথমেই দেখবো হচ্ছে হিস্টোন কম্পোনেন্ট। হিস্টোন, হোয়াট আর হিস্টোনস? আচ্ছা, histones are the most abundant proteins in chromatin. Most abundant proteins. ঠিক আছে, so they are small basic proteins with a net positive charge, as they contain lysine and arginine residues. Lysine and arginine আমরা জানি these are basic amino acids, তাই তো, পজিটিভলি চার্জ। তো হিস্টোনে যেহেতু এগুলো থাকে ওই জন্য ওদের একটা পজিটিভ চার্জ থাকে। That facilitates their binding to the negatively charged DNA. আর ডিএনএ নেগেটিভ চার্জ থাকে যার ফলে ওরা বাইন্ড করে। এবার হিস্টোন কত রকমের হয়? হিস্টোন বেসিক্যালি 5 টাইপের হয়। ঠিক আছে, একটা হচ্ছে H1, H2, H2 এর আবার দু রকম আছে, একটা হচ্ছে A আর একটা হচ্ছে B। ঠিক আছে, H3, H4, এই চারটে হচ্ছে তোমার কোর নিউক্লিওজোম পার্টিকেল যেটা আছে ওটা ফর্ম করে। ঠিক আছে, আর H1টা হচ্ছে আলাদা। তাহলে এইটা হচ্ছে একসাথে থাকে, H2, H3, H4, এটা মনে রাখবে, H2, H3, H4, আর H2 হচ্ছে A থাকে, B থাকে। তো 5 main types of histones হয়ে গেল। The total mass of histone proteins is approximately equal to the mass of the DNA they package. মানে যত ওয়েটের ডিএনএ আছে ক্রোম্যাটিনে, যত ওয়েটের ডিএনএ আছে তত ওয়েটের কিন্তু হিস্টোন, সরি, তত ওয়েটের, আচ্ছা ওখানে লেখা যাবে না, ঠিক আছে এখানে লিখছি, যত ওয়েটের ডিএনএ আছে তত ওয়েটের কিন্তু হিস্টোন আছে, সেম ওয়েটের হিস্টোন। নেক্সট বলছে দ্য অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সেস অফ হিস্টোনস H2A, H2B, H3, H4 they are highly conserved even between distantly related species. এবার একটা জিনিস সবসময় মনে রাখবে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স it dictates the structure of a protein and this structure dictates the function of a protein. তাহলে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স কিন্তু বলে দেবে কিরকম স্ট্রাকচার হবে প্রোটিনটার, আর একটা পার্টিকুলার স্ট্রাকচার অফ দ্য প্রোটিন সেটা কিন্তু বলে দেবে সে প্রোটিনটার ফাংশন কিরকম। এবার যদি দেখি অনেকগুলো প্রোটিনের সিমিলার অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স আছে তাহলে সেটা কিন্তু বলা যাবে যে তার সিমিলার ফাংশন থাকবে। এই দেখো, তো ডিস্টান্টলি রিলেটেড স্পিসিসেরও যদি অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অফ দোজ হিস্টোনস যদি সেম থাকে তাহলে কি বলছে, হিস্টোনস পারফর্ম দ্য সেম বেসিক ফাংশন in organizing the DNA in the chromosomes of all eukaryotes. তো যেহেতু অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটাও হাইলি কনজার্ভ, ওদের ফাংশনটাও হাইলি কনজার্ভড। আচ্ছা নেক্সট চলে আসবো
non-histone পার্টে। Non-histones are all the proteins associated with DNA apart from the histones. তো নন হিস্টোনস আর ফার লেস অ্যাবেন্ডেন্ট দ্যান হিস্টোনস, বেশি পাওয়া যায় না। হিস্টোনস যতটা বেশি হিস্টোন পাওয়া যায়, নন হিস্টোনস খুবই কম পাওয়া যায়। অ্যান্ড মেনি নন হিস্টোনস আর অ্যাসিডিক প্রোটিনস, প্রোটিনস উইথ আ নেট নেগেটিভ চার্জ। তাহলে হিস্টোন কিন্তু বেসিক প্রোটিনস ছিল, ঠিক আছে, হিস্টোন বেসিক ছিল কারণ তার পজিটিভ চার্জ ছিল। বাট নন হিস্টোনস দে আর অ্যাসিডিক ইন নেচার, মানে নেট নেগেটিভ চার্জ। Non-histone proteins কোনগুলো? মেনলি দ্য স্ট্রাকচারাল প্রোটিনস লাইক topoisomerase 2, condensin 2, এগুলো হচ্ছে ফার্দার ক্রোমাটিন প্যাকেজিং এর এগুলো রেসপন্সিবল। And enzymes that play a role in the process of DNA replication, DNA repair, transcription and recombination. In contrast to the histones, the non-histone proteins, they differ markedly in number and type from cell type to cell type within an organism at different types in the same cell type and from organism to organism. এখানে বলছে যে নন হিস্টোন প্রোটিনস হিস্টোনের ঠিক অপোজিট, ঠিক আছে। হিস্টোন যেমনি কনজার্ভ ছিল, নন হিস্টোন প্রোটিনস কিন্তু ডিফার করে ইভেন অ্যাট ডিফারেন্ট টাইমস। একটা সেম সেলে ডিফারেন্ট টাইম ইন্টারভেলে কিন্তু ডিফারেন্ট, মানে সেম নন হিস্টোন প্রোটিনসটা ডিফার করে, ঠিক আছে। তার মানে বলতে চাইছে ওদের ডিফারেন্ট ফাংশন থাকে এক একটা টাইম ইন্টারভেল। তো নেক্সট চলে আসবো হচ্ছে নিউক্লিওজোম মডেলে। নিউক্লিওজোম মডেল হচ্ছে লেটেস্ট মডেল, যেটা ক্রোমোজোম প্যাকেজিং এর যেটাকে ধরে নেওয়া হয় নিউক্লিওজোম মডেল। এটা প্রপোজ করেছিল কে? রজার কনবার্গ in 1974. So Roger Kornberg in 1974 described the basic structural unit of chromatin known as the nucleosome. Nucleosome কি? Nucleosome হচ্ছে basic structural unit of chromatin, ঠিক আছে। বলছে according to this model, DNA is wrapped around an octamer of histone proteins. octamer মানে হচ্ছে 8, ঠিক আছে। octamer কেন? এই যে H2A, H2B, H3, H4, এই যে হিস্টোন গুলো আছে, এগুলোর প্রত্যেকটা দুটো দুটো করে সেট আছে। তাহলে 4টে হিস্টোন প্রোটিন, দুটো দুটো করে সেট, 4 into 2, 8 octamer, forming bead-like structures called nucleosomes. bead-like structure. এই তোমার ডিএনএ গেল, ধরো একটা হিস্টোন অক্টামার এখানে র্যাপ করছে, র্যাপ করে আবার একটা হিস্টোন অক্টামার আবার এখানে র্যাপ করছে, এরকম করে করে একটা বিড অন আ স্ট্রিং টাইপ অফ স্ট্রাকচার ফর্ম করছে। এই হিস্টোন 4 গুলো হচ্ছে বিড আর এই ডিএনএ গুলো হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। হিস্টোন গুলো হচ্ছে বিড আর এই ডিএনএটা হচ্ছে আবার স্ট্রিং। তাহলে একটা নেকলেস টাইপের, একটা বিডেড নেকলেস হয় না, ওরকম টাইপের একটা স্ট্রাকচার ফর্ম করছে। Each nucleosome contains about 147 base pair of DNA wrapped in nearly 2 turns, 1.67 মতো বলা হয়, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য হিস্টোন কোর। এই যে এই ডিএনএটা যে হিস্টোন কোরের মধ্যে এরকম পেঁচিয়ে আছে, হ্যাঁ, কতটা ডিএনএ পেঁচিয়ে আছে? 147 বেস পেয়ার অফ ডিএনএ। এটা খুব ইম্পর্টেন্ট। 147 বেস পেয়ার অফ ডিএনএ কিন্তু ওই হিস্টোন অক্টামারের পেঁচিয়ে থাকে। আর কতবার ফোল্ড করে, কতবার ডিএনএটা মানে এরকম টার্ন নেয়? 1.67 টার্নস নেয়, ঠিক আছে। বলছে নিয়ারলি 2 টার্নস অ্যারাউন্ড দ্য হিস্টোন কোর উইথ লিঙ্কার ডিএনএ। লিঙ্কার ডিএনএ হচ্ছে এইটা, দুটো নিউক্লিওজোমের মাঝে যে ডিএনএটা আছে যেখানে কোনো হিস্টোন প্রোটিন বাইন্ড করে নেই, সেটাকে বলা হচ্ছে লিঙ্কার ডিএনএ। এই ডিএনএ এটা বলছে অ্যাবাউট 38 to 53 বেস পেয়ার। 38 to 53, অনেক জায়গায় এটা দেখবি লেখা থাকে 10 to 80 বেস পেয়ার, এটাও লেখা থাকে।
তো এত কনফিউজিং ব্যাপারটা না করে যেটা ম্যাক্সিমাম টেক্সট বুকে লেখা থাকে 38 to 53, এটাই লিখছি তাহলে। তো লিঙ্কার ডিএনএ অ্যাবাউট 38 to 53 বেস পেয়ার, কেটে দিকটা connecting adjacent nucleosomes. So this arrangement produces the characteristic beads on a string 10 nanometer chromatin fiber. তো এটা যেটা ফর্ম করছে, এর ডায়ামিটার কত? এর ডায়ামিটার হচ্ছে 10 ন্যানোমিটার। তো আমরা ডুপ্রো মডেলেও দেখেছিলাম যে এরকম একটা 10 ন্যানোমিটার কিন্তু স্ট্রাকচার ফোল্ড করছে, যেখানে হিস্টোনটা ডিএনএ যেখানে কি ছিল, ডিএনএটা হিস্টোন প্রোটিনের ভেতরে ছিল, ঠিক আছে। বাট নিউক্লিওসোমের মডেলেও কিন্তু সে সিমিলার 10 ন্যানোমিটার স্ট্রাকচার দেখছি, বাট এখানে কি দেখছি, এখানে দেখছি ডিএনএ হিস্টোন অক্টোবারে পেঁচিয়ে আছে, ভেতরে নেই বাট পেঁচিয়ে আছে, ঠিক আছে। ফার্দার কম্প্যাকশন, এবারে আসছে হচ্ছে হিস্টোন H1 এর রোল। হিস্টোন H1 তাহলে কি করতে আছে? সো ফার্দার কম্প্যাকশন ইজ অ্যাচিভড বাই হিস্টোন H1 which binds to the nucleosome linker region and facilitates the formation of higher order structures such as the 30 nanometer fiber. Thus, the nucleosome model explains how long DNA molecules are systematically packaged into compact yet accessible chromatin. এবার ডিটেলসে সব কটা দেখব নিউক্লিওসোম মডেলে। আচ্ছা, so what are the mechanisms that pack DNA into chromosomes? ইলেকট্রন মাইক্রোস্কোপে ডিফারেন্ট ক্রোমাটিন স্ট্রাকচার কিন্তু দেখা গেছিল। সে ডিফারেন্ট স্ট্রাকচার গুলো কি? ডিফারেন্ট স্ট্রাকচার হচ্ছে এইগুলো। প্রথমে দেখেছিল একটা ডিএনএ হেলিক্স যেটা 2 ন্যানোমিটার, ঠিক আছে। তারপর দেখেছে একটা 10 ন্যানোমিটারের স্ট্রাকচার, তারপর দেখেছে 30 ন্যানোমিটারের স্ট্রাকচার, তারপরে 300 ন্যানোমিটারের স্ট্রাকচার, 700 ন্যানোমিটারের স্ট্রাকচার, সেটা দেখেছে হচ্ছে মেটাফেস ক্রোমাটিডে দেখেছে। আর 1400 ন্যানোমিটার স্ট্রাকচার সেটা দেখেছে হচ্ছে মেটাফেসের ক্রোমোজোমে। মেটাফেস ক্রোমোজোম, এতগুলো স্ট্রাকচার কিন্তু ওরা মানে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা গেছে। তারপরে এতগুলো স্ট্রাকচার যখন এক্সিস্ট করে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিএনএ ফোল্ড করে ক্রোমোজোমে প্যাকড হয়, তাই তো। এবার এই স্ট্রাকচার গুলো একটা করে করে পড়ব। তো প্রথমেই চলে যাই লেভেল 1-এ। লেভেল 1-এ কি আছে? তো chromatin, the material that makes up chromosomes, is composed of a mixture of DNA and protein. If chromatin is extracted and treated with differing concentrations of salt, different degrees of compaction or condensation are observed under the electron microscope. তাহলে এখানে বলছে chromatin যদি এক্সট্রাক্ট করে ডিফারেন্ট সল্ট কনসেন্ট্রেশন যদি দেওয়া হয়, তাহলে আমরা ওই একটু আগে যেগুলো দেখলাম ডিফারেন্ট স্ট্রাকচার, ওরকম ডিফারেন্ট স্ট্রাকচার কিন্তু দেখতে পাবো। তো ফার্স্ট একদম যে বেসিক যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে লেভেল 1, দ্য নিউক্লিওজোম, which is also known as the 10 nanometer fiber. এটা একটু আগে দেখলাম বিডস অন আ স্ট্রিং স্ট্রাকচার, ঠিক আছে। এবার সল্ট কনসেন্ট্রেশন নিয়ে একটা কথা বলি। সল্ট কনসেন্ট্রেশনে কি হয়? ডিএনএ ইটসেলফ ইজ নেগেটিভলি চার্জড, ঠিক আছে। এবার এখানে বলছে সল্ট affects chromatin differently depending on how much
salt and what structure you start with. এবার যখন লো সল্ট কনসেন্ট্রেশন থাকবে, এবার সল্টে কি থাকে, ক্যাটায়ন থাকে অ্যানায়ন থাকে। এবার ক্যাটায়ন হচ্ছে পজিটিভলি চার্জড, ঠিক আছে, ডিএনএ কিন্তু নেগেটিভলি চার্জড। এবার ডিএনএ এর মধ্যে নেগেটিভলি চার্জ গুলোর রিপালশন হয়, আর এগুলোকে স্টেবিলাইজ করে সেই সল্টের ক্যাটায়ন্স গুলো, ঠিক আছে। ওই জন্য সল্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ইন ক্রোমোজোম প্যাকেজিং। একটা মানে ফিজিওলজিক্যাল সল্ট কনসেন্ট্রেশন কিন্তু মেনটেন করতে হয়। তো যখনই লো সল্ট কনসেন্ট্রেশন আসছে, তার মানে কি, ক্যাটায়ন্স নাম্বার কমে যাচ্ছে ডিএনএ এর মধ্যে, সে ডিএনএ রিপালশনটা তৈরি হচ্ছে, যার ফলে স্ট্রাকচার এই প্যাকেজিং, ডিএনএ প্যাকেজিংটা হচ্ছে না, ডিএনএ প্যাকেজ করতে পারছে না। ডিএনএ প্যাকেজিং মানে কি, ডিএনএ মলিকিউল গুলো ক্লোজ প্রক্সিমিটিতে আসবে, একটা সিঙ্গেল লং ডিএনএ মলিকিউল, তার মধ্যে অনেকগুলো নেগেটিভলি চার্জ আছে, ঠিক আছে, সেগুলো ক্লোজ প্রক্সিমিটিতে এলে কি হবে, রিপালশন। যখন সল্ট প্রেজেন্ট থাকবে, ক্যাটায়ন থাকবে, সেই নেগেটিভলি চার্জ গুলোকে কি করবে, নিউট্রালাইজ করবে, যার জন্য প্যাকেজিংটা সম্ভব। এবার যখন সল্ট কনসেন্ট্রেশন লো হবে, সেই রিপালশনটা হবে, তার ফলে যেহেতু ওই কম্প্যাক্ট স্ট্রাকচারটা ফর্ম করতে পারবে না, তাই এখানে কি বলেছে, এখানে বলেছে ক্রোমাটিন অ্যাপিয়ার্স ইন ইটস লিস্ট কম্প্যাক্ট ফর্ম। সেটা কি, দ্য 10 nanometer fiber with a classic beads on a string appearance, ঠিক আছে। তাহলে ইচ বিড ইজ এ নিউক্লিওজোম, যেটা দেখালাম একটু আগে, about 10 nanometer in diameter, and the connecting string is the DNA which can be digested by DNase. The beads on the necklace are called nucleosome, and they consist of special chromosomal proteins called histone cell DNA. এইটা হচ্ছে আমার একটা নিউক্লিওজোম স্ট্রাকচার। এখানে হচ্ছে দুটো দুটো সেট করে আছে, H2, H3, H4, আর এটা হচ্ছে আমার একটা H1 হিস্টোন, এইটা যেটা এই ডিএনএটার ওখানে বাইন্ড করে থাকে আর হেল্প মানে কম্প্যাক্ট স্ট্রাকচারটাকে স্টেবিলাইজ করে, যাতে ডিএনএ ব্যান্ডটা এখানে খুলে না যায়, প্রপার একটা স্টেবিলাইজ স্ট্রাকচার তৈরি করে। So nucleosomes are the basic structural units of eukaryotic chromatin. A nucleosome is about 11 nanometer in diameter, 10 nanometer in diameter, and consists of a core of 8 histone proteins, 2 each of a histone proteins gulo, around which a 147 base pair segment of DNA is wound about 1.65 times. ঠিক আছে, 1.65 times. Next বলছে, this configuration serves to compact the DNA by a factor of about 6. তো আমরা ডুপ্রো মডেলেও দেখেছিলাম, যখন 10 ন্যানোমিটার ফাইবারটা ফর্ম করেছিল, তারপরে আমরা দেখেছিলাম কি, টাইপ এ ফাইবার, তাই তো, সেখানে কম্প্যাকশন রেশিও, প্যাকেজিং রেশিও আমরা দেখেছিলাম কত, 6:1। সিমিলারলি এখানেও কিন্তু বলছে এই H1 যে মানে নিউক্লিওজোম যে স্ট্রাকচারটা ফর্ম করছে, এটা কিন্তু ডিএনএটাকে কম্প্যাক্ট করে দিচ্ছে অ্যাবাউট by a factor of about 6, ঠিক আছে। Individual nucleosomes are connected by strands of linker DNA. তাহলে এই দুটো নিউক্লিওজোমের মাঝে যে ডিএনএ স্ট্র্যান্ডটা থাকে, এটাকে বলা হচ্ছে লিঙ্কার ডিএনএ, এই পার্ট লিঙ্কার ডিএনএ, ঠিক আছে। The exact length of this linker DNA can vary between organisms, cell types, even within a single cell, affecting the overall structure and flexibility of chromatin.
যখন ক্রোম্যাটিন যখন কনডেন্সড হয়ে থাকে তখন লিঙ্কার ডিএনএ কি হয়, লেন্থটা ছোট হয়ে যায়। আর যখন লিঙ্কার ডিএনএ লেন্থটা যখন বেশি থাকে তখন কি হয়, ক্রোম্যাটিন ইজ ইন আ মোর রিল্যাক্স স্টেট, মানে ফুলে থাকে, ঠিক আছে, কনডেন্স ফর্মে থাকে না। হিউম্যান লিঙ্কার ডিএনএ বলছে ফর এক্সাম্পল ইজ 38 to 53 বেস পেয়ার লং, এটা আগে দেখলাম। নেক্সট আসবো হচ্ছে লেভেল 2, which is the 30 ন্যানোমিটার ফাইবার। 10 ন্যানোমিটার ফাইবার থেকে নেক্সট লেভেলে এলো হচ্ছে 30 ন্যানোমিটার ফাইবার। 30 ন্যানোমিটার ফাইবার যেটা আছে ওটা কিন্তু দুটো মডেল আছে, একটা হচ্ছে সোলেনয়েড আর একটা হচ্ছে জিগজ্যাগ, ঠিক আছে। So the next level of chromatin condensation is brought about by histone H1. A single molecule of H1 binds both to the linker DNA at one end of the nucleosome, এই যে কি বলছে, সিঙ্গেল মলিকিউল অফ H1 এখানে বাইন্ড করছে নিউক্লিওজোমে, both to the linker DNA, both to the linker DNA at one end of the chromosome, এইখানে একটা at one end of the nucleosome, এইখানে একটা বাইন্ড করছে একটা এন্ডে, ঠিক আছে, and to the middle of the DNA segment wrapped around core histones, and to the middle of the DNA segment আর এখানে দেখো এই যে ডিএনএ সেগমেন্টটা র্যাপ হয়ে আছে হিস্টোন করে, এর মিডিলে একটা বাইন্ড করছে, দুটো জায়গায় বাইন্ড করছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে H1 কোথায় কোথায় বাইন্ড করে। তাহলে H1 বাইন্ড করে হচ্ছে both to the linker DNA at one end of the nucleosome and to the middle of the DNA segment wrapped around the core histones, ঠিক আছে। Now H1 binding, it causes the nucleosomal DNA to assume a more regular appearance with a zigzag arrangement. এইবারে H1 বাইন্ড যখন করলো, এবার নিউক্লিওসোমাল ডিএনএ কিন্তু একটা রেগুলার একটা স্টেবিলাইজ স্ট্রাকচার অ্যাজিউম করলো, ঠিক আছে। The nucleosomes themselves then compact into a structure, এবার নিউক্লিওসোম কিন্তু নিজেদের মধ্যে এবার কম্প্যাকশন শুরু করলো, কম্প্যাক্ট হওয়া শুরু করলো into a structure which is about 30 nanometer in diameter, called the 30 nanometer chromatin fiber. এবার এই যে নিউক্লিওসোম যে নিজেদের মধ্যে এরকম ফোল্ড করছে, এটা দুরকম ভাবে হতে পারে, তার জন্য দুটো মডেল বলা হয়, একটা হচ্ছে সোলেনয়েড মডেল which has the nucleosome spiraling helically, আর একটা মোর রিসেন্ট যে মডেলটা আসছে সেটা হচ্ছে জিগজ্যাগ মডেলে কি হয়, একটা জিগজ্যাগ প্যাটার্নে নিউক্লিওসোম গুলো অ্যারেঞ্জড হয়ে থাকে। তো দুটোই দেখবো। সলিনয়েড মডেল কিন্তু অনেক সময় বলা হয় ওয়ান স্টার্ট হেলিক্স কেন, কারণ এখানে জাস্ট একটা সিঙ্গেল স্ট্র্যান্ড কিন্তু স্পাইরাল হেলিক্যাল একটা মানে হেলিক্যাল স্ট্রাকচার একটা ফর্ম করে, সিঙ্গেল ডিএনএ হেলিক্স। আর টু স্টার্ট হেলিক্স কিন্তু জিগজ্যাগ মডেলকে বলা হয়, জিগজ্যাগ মডেলকে কিন্তু টু স্টার্ট হেলিক্স বলা হয়, কারণ এখানে দুটো হেলিক্যাল স্ট্র্যান্ড বা দুটো হেলিক্স ইন্টারটুয়াইন্ড হয়ে থাকে, ঠিক আছে। তো ফার্স্টে সলিনয়েড মডেলে যাই।
সো সোলিনয়েড মডেলে কি হয় বেসিক্যালি, নিউক্লিওজোমস দে কয়েল ইন্টু আ হলো হেলিক্যাল স্ট্রাকচার। হেলিক্যাল স্ট্রাকচার তো বুঝলাম, একটা হেলিক্স ফর্ম করছে, স্পাইরালি যখন কয়েল করছে তখন একটা হেলিক্স ফর্ম করছে, ঠিক আছে। হেলিক্স মানে এই যে এরকম একটা ফর্ম করছে, কিন্তু হলো কেন? ওয়াই ইজ ইট হলো? এই জায়গাটা দেখো, এখানে কিন্তু ফাঁকা, এই জায়গাটা কিন্তু ফাঁকা, ওই জন্য এটাকে বলা হচ্ছে হলো হেলিক্যাল স্ট্রাকচার। ইচ টার্ন কন্টেন্স 6 নিউক্লিওসোমস, মানে নিয়ারলি 6 নিউক্লিওসোমস, ঠিক আছে। The linker DNA curves between the consecutive nucleosomes toward the central axis. মানে কি বলছে, এই যে লিঙ্কার ডিএনএ যেটা আছে এখানে, it curves between consecutive nucleosome, কি বলছে, curves between the consecutive nucleosomes. কনজিকিউটিভ নিউক্লিওসোমস মানে হচ্ছে দুটো নিউক্লিওসোম যে পাশাপাশি যেটা আছে, কনজিকিউটিভ নিউক্লিওসোমস। এখানে যে লিঙ্কার ডিএনএটা আছে এটা দেখো ভেতরের দিকে ঢুকে আছে, তাই না, এরকম ইট কার্ভস বিটুইন, এরকম এরকম হয়ে আছে, লিঙ্কার ডিএনএ গুলো এরকম কার্ভড হয়ে আছে, ঠিক আছে। এখানে দেখো নাম্বারিং করে দেওয়া আছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, সবকটা নিউক্লিওসোম কিন্তু পাশাপাশি আছে এখানে, আর লিঙ্কার ডিএনএটা কার্ভড হয়ে আছে বিটুইন দোজ কনজিকিউটিভ নিউক্লিওসোমস টুয়ার্ডস দ্য সেন্ট্রাল অ্যাক্সিস। তো এটা যদি আমার একটা সেন্ট্রাল অ্যাক্সিস হয়, এই পার্টটা, ঠিক আছে, একটা সেন্ট্রাল যদি অ্যাক্সিস হয়, এখানে এরকম নিউক্লিওসোম গুলো একটা হেলিক্যাল টার্ন দিয়ে একটা হেলিক্স ফর্ম করে আছে, ঠিক আছে, আর লিঙ্কার ডিএনএ গুলো এর ভেতর দিকে কার্ভড হয়ে আছে। সো ইট প্রডিউসেস আ কম্প্যাক্ট ইউনিফর্ম fiber. Okay, it produces a compact uniform fiber. And it is characterized by interactions between consecutive nucleosomes. কনজিকিউটিভ নিউক্লিওসোমের মধ্যে কিন্তু ইন্টারাকশনটা হচ্ছে n+1, এটা যদি 1 হয়, n+1 মানে কি 1+1 2, তাহলে 1 এর পাশে দেখো 2 আছে, 2 এর পাশে 3 আছে, ঠিক আছে। পাশাপাশি যে নিউক্লিওসোম গুলো আছে ওদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, এটা হচ্ছে আমার সলিনয়েড মডেল। আর জিগজ্যাগ মডেলে কি বলছে, জিগজ্যাগ মডেলে লিঙ্কার ডিএনএ দেখো এটা কিন্তু কার্ভ না, এটা কি, ইট ইজ প্রেজেন্ট ইন আ স্ট্রেট ক্রিসক্রস জিগজ্যাগ। জিগজ্যাগ মানে কি, জিগজ্যাগ মানে হচ্ছে ক্রিসক্রস, 1 2 3 4 এরকম যদি থাকে, 1 এর সাথে 2 যাবে, তারপর 3 এর সাথে 4 যাবে, ঠিক আছে, এরকম একটা জিগজ্যাগ প্যাটার্নে থাকবে। তো লিঙ্কার ডিএনএ এখানে প্রেজেন্ট ইন আ স্ট্রেট ক্রিসক্রস এক্সটেন্ডেড লাইন, এগুলো হচ্ছে লিঙ্কার ডিএনএ, যে এইটা হচ্ছে লিঙ্কার ডিএনএ, এগুলো 1 এর সাথে 2 কানেক্ট করবে, তারপর 3 যাচ্ছে, তারপর 4 যাচ্ছে, ঠিক আছে, এরকম করে করে একটা জিগজ্যাগ নিতে কানেক্ট হয়ে যাচ্ছে। সলিনয়েড মডেলে কি ছিল, জাস্ট পাশাপাশি একটা এরকম একটা কানেকশন এরকম হয়েছিল। আর জিগজ্যাগ মডেলে 1 এর সাথে 2 যাচ্ছে, তারপর 3 যাচ্ছে, তারপর 4 যাচ্ছে, ঠিক আছে, এবার জিগজ্যাগ প্যাটার্নে এরকম যাচ্ছে। তো এর ফলে কি হয়, যে লিঙ্কার ডিএনএ কখনো কার্ভ থাকে না, এখানে লিঙ্কার ডিএনএ কিন্তু স্ট্রেট ক্রিসক্রস এক্সটেন্ডেড লাইন হয়ে থাকে। আর এই কনজিকিউটিভ নিউক্লিওসোম যেটা আছে, they are organized into two separate stacks forming a two-start helix. দেখো এখানে এক একটা কিন্তু দুটো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, দুটো সেপারেট স্ট্যাক কিন্তু ফর্ম করছে। এখানে সলিনয়েড মডেলে কিন্তু একটাই নিউক্লিওসোম হয়ে যায়, একটা নিউক্লিওসোম আছে, বাট এখানে কিন্তু স্ট্যাকিং সিস্টেম হচ্ছে, দুটো নিউক্লিওসোম করে করে এরকম একটা স্ট্যাক হচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে টু স্টার্ট হেলিক্স, কারণ দুটো হেলিক্যাল স্ট্র্যান্ড এখানে ইন্টারটুয়াইন করে আছে, দুটো নিউক্লিওসোম এখানে পেঁচিয়ে আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে দুটো নিউক্লিওসোম, তো জন্য এটাকে বলা হয় টু স্টার্ট হেলিক্স, ঠিক আছে। Recent evidence favors this model for transcriptionally active region, আর it
implies interactions between alternate nucleosomes. এখানে দেখো লেবেল করা আছে 1, 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে 1 এর সাথে দেখো n+2, আবার যদি 1 হয় তাহলে 1+2 কত? 3। 1 এর সাথে 3 ইন্টারাক্ট করছে, পাশাপাশি আছে। 1 এর সাথে 3 পাশাপাশি আছে, তাই তো? তেমনি 2 এর পাশে কে আছে? 4 আছে। এর উপরে করে ওরা ইন্টারাকশন করে। এটা হচ্ছে আবার জিগজ্যাগ মডেল। আচ্ছা, এইবারে বলছে when salt concentrations are higher, হায়ার মানে বলতে চাইছে নর্মাল একটা ফিজিওলজিক্যাল যে সল্ট কনসেন্ট্রেশন মেনটেন রাখা উচিত ফর ডিএনএ টু বি মেনটেন ইন আ কম্প্যাক্ট ফর্ম, সেটা যখন মেনটেন হচ্ছে, দ্য নিউক্লিওজোম বিড it gradually assumes coiled form called the solenoid. Solenoid model দেখলাম, and this solenoid is stabilized by H1 that runs from the center of the structure. তুমি মনে ধরো একটা কি বলবো হিস্টোন অক্টাভার হয়ে আছে, সেখানে আবার একটা দড়ি দিয়ে এরকম পেঁচিয়ে রেখেছে একটা বল ধরো, ঠিক আছে, যে কোনো একটা বল। ব্যাপারটা হচ্ছে ধরো একটা বল আছে, ওটার মধ্যে এরকম একটা দড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছি। আমি যদি ছেড়ে দিই কি হবে? খুলে যাবে, তাই তো? দড়িটা খুলে যাবে। বাট আমি যদি এখানে দড়িটাকে একটা লাঠিতে এখানে যদি আটকে রাখি, কম্প্যাক্ট করে রাখি, তাহলে কিছুটা হলেও দড়িটা হেঁকে যাবে ওখানে, ঠিক আছে? তো সেম এই লাঠিটার কাজ হচ্ছে করে হচ্ছে H1 হিস্টোন, নিউক্লিওজোমের স্ট্রাকচারের মাঝখান দিয়ে যায়, যেটা দেখালাম, যাতে এই সোলিনয়েড ফর্ম, এই সোলিনয়েড স্ট্রাকচার স্টেবিলাইজড হয়, ঠিক আছে? এটা হচ্ছে H1 এই হিস্টোনটার কাজ। আচ্ছা, নেক্সট হচ্ছে লেভেল 3, which is the 300 ন্যানোমিটার ফাইবার। 30 ন্যানোমিটার অব্দি গেল, এবার হচ্ছে 300 ন্যানোমিটার ফাইবার চলে যাবে। এখানে ফর্ম করে হচ্ছে লুপড ডোমেন, ঠিক আছে? 30 nanometer fiber loops outwards from a central protein axis. যদি একটা এই যে এখানে যদি একটা সেন্ট্রাল প্রোটিন অ্যাক্সিস থাকে, ঠিক আছে, 30 ন্যানোমিটার ফাইবার কিন্তু এরকম লুপ ফর্ম করে। ইট লুপস আউটওয়ার্ডস ফ্রম আ সেন্ট্রাল প্রোটিন অ্যাক্সিস। প্রোটিন অ্যাক্সিসটা কি ওটাই পরে ওটাই এখন দেই। লুপস অ্যালাউ ইন্ডিপেন্ডেন্ট সুপার কয়েলিং। লুপস মানে কি বলবো, এই যে বিভিন্ন যে মডিউলার স্ট্রাকচার তৈরি হয়ে গেল, এবার দেখো ডিফারেন্ট কিন্তু লুপ তৈরি হচ্ছে। এবার সেই লুপ গুলো ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু সুপার কয়েল ফর্ম করতে পারে। অ্যান্ড রেগুলেশন অফ জিন ক্লাস্টার, এবার পুরো একটা মডিউলার স্ট্রাকচার হয়ে গেল। এবার কিছু বিভিন্ন জিন ক্লাস্টার ওই লুপের মধ্যে পড়ছে, ঠিক আছে? The early electron micrographs of histone-depleted metaphase chromosomes, histone-depleted metaphase chromosome, যেখানে হিস্টোন নেই, ঠিক আছে, এমন ক্রোমোজোম গুলো দেখিয়েছে it revealed a central non-histone protein scaffold with large DNA loops extending outward. তো হিস্টোন ডিপ্লিটেড মেটাফেজ ক্রোমোজোম যখন নিয়েছে, তো ওরা পেয়েছে এই যে সেন্ট্রাল যে অ্যাক্সিসটা বলছিল, সেন্ট্রাল প্রোটিন অ্যাক্সিস, এটাকেই বলছে একটা নন হিস্টোন প্রোটিন স্ক্যাপল থেকে। নন হিস্টোন প্রোটিন, এখানে মানে যেটা দেখেছিলাম দু রকমের প্রোটিন থাকে, একটা হচ্ছে হিস্টোন, একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এখানে চলে আসছে নন হিস্টোন প্রোটিনের রোল, ঠিক আছে? সেন্ট্রাল অ্যাক্সিসটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন স্ক্যাফোল্ড উইথ লার্জ ডিএনএ লুপস। এই যে ডিএনএ লুপস গুলো যে বেরিয়ে আছে ওই সেন্ট্রাল প্রোটিন অ্যাক্সিস থেকে, এগুলো হচ্ছে তোমার 30 to 90 কেবি, কিলোবেস পেয়ার, 30 to 90, ঠিক আছে? When histones are present, these loops consist of 30 nanometer solenoid fibers rather than naked DNA.
যখন হিস্টোন থাকে তখন কি হয়, তখন obviously naked DNA থাকবে না, DNA টা পেঁচিয়ে থাকবে হিস্টোনের মধ্যে। তো when histones are present, these loops consist of with 30 nanometer solenoid fibers, ঠিক আছে, 30 nanometer solenoid fibers। এবারে বলছে a typical human chromosome contains 2000 looped domains। এই এত যে লুপ হচ্ছে, এটার টোটাল নাম্বার হচ্ছে 2000 লুপ ডোমেন্স, ইচ অ্যাঙ্কার্ড অ্যাট ইটস বেস টু দ্য স্ক্যাপার। তো কতগুলো লুপ হচ্ছে? 2000 লুপড ডোমেন্স থাকে। লুপস আর অ্যারেঞ্জড স্পাইরালি অ্যারাউন্ড দ্য স্ক্যাফোল্ড। এটা যদি একটা সেন্ট্রাল প্রোটিন অ্যাক্সিস থাকে, এখানে লুপস কিন্তু এরকম স্পাইরালি এরকম হয়ে থাকে। In cross section, they radiate outward like petals. They radiate outward like petals. ঠিক আছে, forming the X-shaped metaphase chromosomes. তো স্ক্যাফোল্ডে মেনলি কি থাকে? স্ক্যাফোল্ডে মেনলি কি থাকে? Scaffold is composed largely of topoisomerase 2। এই যে ডায়াগ্রামটা যদি দেখি, হ্যাঁ সরি, হ্যাঁ এখানে ডায়াগ্রামটা যদি দেখি, এইটা হচ্ছে আমার সেন্ট্রাল একটা স্ক্যাফোল্ড প্রোটিন, আর এটা হচ্ছে আমার ওই ডিএনএ লুপ গুলো, ঠিক আছে। তো মেনলি এই স্ক্যাফোল্ড প্রোটিনে কি থাকে? স্ক্যাফোল্ড প্রোটিনে থাকে হচ্ছে টোপো আইসোমারেস 2। টোপো আইসোমারেস 2, টোপো আইসোমারেস 2 এর কাজ কি? It can pass one DNA strand through another and helps maintain the chromosomal structure। ঠিক আছে, সুপার কয়েলিং এর যে একটা স্ট্রেন পড়ে ডিএনএ এর মধ্যে, ওটাকে রিলিভ করে। সো ইট ক্যান পাস ওয়ান ডিএনএ স্ট্র্যান্ড থ্রু আনাদার and helps maintain the chromosomal structure। chromosomal structure এ হেল্প করে। So how do the loops attach to the scaffold? এই লুপ গুলো কিভাবে স্ক্যাফোল্ডে অ্যাটাচড হয়ে থাকে? এখানে যদি দেখি, এখানে দেখো কিছু স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স আছে যেটা স্ক্যাফোল্ডের সাথে বাউন্ড হয়ে থাকে, তাই তো। আর এই স্পেসিফিক রিজিয়ন গুলোকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ন। তাহলে একটা সেন্ট্রাল কোর আছে, এখানে লুপ হয়ে আছে, আর ডিএনএটা তো কি বলবো কন্টিনিউয়াস, তাই না? মানে ডিএনএ তো মাঝখানে ভেঙে যাবে না। কিছু ডিএনএ এরকম যখন লুপ হয়ে আছে, কিছু ডিএনএ এরকম লেগে থাকে স্ক্যাফোল্ডটার সাথে, আবার একটু লুপ হয়, আবার একটু লেগে থাকে। তো যেই ডিএনএ সিকোয়েন্সটা স্ক্যাফোল্ডের সাথে বাইন্ড হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ড অ্যাটাচমেন্ট রিজিয়ন্স বা ম্যাট্রিক্স অ্যাটাচমেন্ট রিজিয়ন্স। সেগুলোকে বলা হচ্ছে সার বা মার্স। এই যে মার্স, ম্যাট্রিক্স অ্যাটাচমেন্ট রিজিয়ন, অলসো কল্ড সার্স। আর এগুলো হচ্ছে এটি রিচ ডিএনএ সিকোয়েন্স। এটি রিচ কেন বলে? কারণ এখানে ক্রোম্যাটিন loops anchor to the these are specific AT-rich DNA sequences where the chromatin loops anchor to the protein scaffold। এখানে ক্রোমাটিন যে লুপ হয়ে আছে, it anchors to the protein scaffold, ঠিক আছে। আর এদের সাইজ কত? এটা মেনলি হচ্ছে 300 to 3000 base pair long DNA elements proposed to play a role in nuclear and chromosomal architecture। মেনলি ওরা হেল্প করে হচ্ছে অ্যাটাচমেন্ট অফ ক্রোমাটিন লুপস টু প্রোটিনস অফ দ্য নিউক্লিয়ার ম্যাট্রিক্স
and thereby partition the eukaryotic genomes into independent chromatin loops. eukaryotic জিনোমটা এবারে ডিফারেন্ট লুপে এটা কিন্তু পার্টিশন হয়ে গেল। সার্স বা মার্স এগুলো যদি না থাকে তাহলে লুপ গুলো অ্যাটাচমেন্ট করতে পারবে না, ঠিক আছে, স্ক্যাফোল্ড প্রোটিনস। অলসো বিকজ অফ দেয়ার co-localization, ঠিক আছে, because of their co-localization with transcription units and regulatory elements in genomes, MARS have been implicated in the regulation of gene expression. তো জিন এক্সপ্রেশনে কিন্তু ওদের একটা রোল আছে। আচ্ছা, এই যে সার্স প্রেজেন্ট হয়ে থাকে এর এভিডেন্স কি? একটা হিস্টোনলেস ক্রোম্যাটিন নিলাম, ঠিক আছে, ক্রোম্যাটিন যেখানে হিস্টোন প্রোটিনটা নেই, সেখানে রেস্ট্রিকশন ডাইজেশন করা হলো। রেস্ট্রিকশন ডাইজেশন মানে কি? রেস্ট্রিকশন ডাইজেশন করলে ডিএনএ সিকোয়েন্স গুলো মানে ডিএনএ ফ্র্যাগমেন্ট তৈরি হয়। তাহলে একটা হিস্টোনলেস ক্রোম্যাটিন নিলাম, ধরো এখানে লুপ হয়ে আছে, ঠিক আছে। তো রেস্ট্রিকশন ডাইজেশন যখন করা হলো, মোস্ট ডিএনএ লুপস ডিট্যাচ, will detach, but specific DNA fragments remain bound to the scap. এই লুপ গুলো কিন্তু ডিট্যাচ করে যাবে, শুধু পড়ে থাকবে কি এই পার্টটা, দুটো লুপের মাঝে যে পার্টটা আছে এই পার্টটা পড়ে থাকবে। These fragments have been shown to have protein bound to them. When the protein is digested away, এবার এই যে ডিএনএ সিকোয়েন্স যেটা মানে ডিএনএ সেগমেন্ট যেটা বাইন্ড করে আছে সেটা কিন্তু একটা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে। এই প্রোটিনটাকে যখন ডাইজেস্ট করে দেওয়া হয়, the remaining DNA fragments can be analyzed and have been shown in Drosophila to contain sequences that are known to be specific for the binding of the enzyme topoisomerase. তাহলে কি বললাম, সেন্ট্রাল যে স্ক্যাফল প্রোটিন যেটা থাকে ওটাই কিন্তু টোপোআইসোমারেস 2 থাকে। আর লুপ যে স্ট্রাকচার গুলো হয়ে থাকে, দুটো লুপের মাঝখানে যে স্ট্রাকচারটা সেগমেন্টটা থাকে ডিএনএ সেগমেন্ট কে বলা হচ্ছে সার্স বা মার্স, ঠিক আছে, ম্যাট্রিক্স অ্যাটাচমেন্ট রিজিয়ন। তো সেখানে ডিএনএটা বাইন্ড হয়ে থাকে ওই ম্যাট্রিক্সটার সাথে। তো আমি যদি প্রথমে রেস্ট্রিকশন ডাইজেশন করি, এই লুপ গুলো সবার প্রথমে ডাইজেস্ট হয়ে বেরিয়ে যাবে, পড়ে থাকবে কি দুটো লুপের মাঝে যে রিজিয়ন যেটা আছে, এই যে ছবিতে দেখায় তাহলে সুবিধা হবে। এই যে এই দুটো লুপের মাঝে যে রিজিয়ন গুলো আছে এই রিজিয়ন গুলো শুধু এখন পড়ে থাকবে। এবার যদি দেখি এই রিজিয়ন কিন্তু স্ক্যাফল প্রোটিনের সাথে অ্যাটাচড হয়ে আছে। এই প্রোটিনটাকে যদি মানে ডাইজেস্ট করে দেওয়া হয় আর এই ডিএনএটাকে শুধু ওই ডিএনএটাকে যদি নিয়ে অ্যানালাইজ করা হয়, দেখা যাবে ওদের মধ্যে সিকোয়েন্স আছে যেটা টোপোআইসোমারেস 2 কে বাইন্ড করে, ঠিক আছে, এটা ওরা দেখেছিল। তার মানে অবভিয়াসলি ওই সাইড গুলো দিয়ে এই লুপ গুলো অ্যাটাচ হয়ে আছে। নাও সার্স আর নন ট্রান্সক্রাইবড রিজিয়ন্স, সার্সে কিন্তু ট্রান্সক্রিপশন হয় না, so implying a structural anchoring role rather than a regulatory one. তো জিন রেগুলেশনে কোনো রোল নেই, এ শুধু হচ্ছে ক্রোমাটিন লুপটাকে অ্যাঙ্কার হতে হেল্প করে ওই প্রোটিন স্ক্যাফোল্ডটাকে, ঠিক আছে। সো দিস মাল্টিলেভেল অর্গানাইজেশন, প্রথমে 10 ন্যানোমিটার ফাইবার দেখলাম, 30 ন্যানোমিটার সোলেনয়েড, লুপ, ডোমেন্স, স্ক্যাফল, স্পাইরাল, এর থেকে কি হয় ডিএনএটা কিন্তু শর্টার হতে থাকলো, থিকার হতে থাকলো, 10,000 times shorter, 400 times thicker than naked DNA. তো নেক্সট টাইম দেখা গেছে যে নিউট মাইটোটিক ক্রোমোজোম যখন দেখেছে, তো ওরা দেখেছিল যে সেন্ট্রাল স্ক্যাফোল্ড কিন্তু ছিল না, অ্যাটলিস্ট ইন দিস অর্গানিজম। ওরা কি করেছিল,
যে a stretched chromosome showed elasticity until it was sprayed with DNA digesting enzyme. A stretched chromosome stretch করে রেখেছে, it showed elasticity. Stretched chromosome showed elasticity until it was sprayed with DNA digesting enzyme. যখন ডিএনএ ডাইজেস্টিং এনজাইম দিল, ডিএনএটা যখন থাকলো না, তখন সেই স্ট্রেসড ক্রোমোজোমে কিন্তু ইলাস্টিসিটিটা লুজ করে গেল। তার মানে কি বলছে যে এখানে ডিএনএটাই কিন্তু ইটসেলফ অ্যাকাউন্টস ফর দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ দ্য ক্রোমোজোম। এখানে কিন্তু আমি প্রোটিন ডাইজেস্ট করি না, এটা আমি ডিএনএ ডাইজেস্ট করছি। ডিএনএ ডাইজেস্ট করেই কিন্তু ক্রোমোজোমের সেই স্ট্রাকচারটা লুজ করে ফেললো। তার মানে এখানে DNA itself accounts for the structural integrity of the chromosome and not a scaffold. So, authors propose that there are DNA cross-linking proteins, but these are arranged throughout the chromosome and maybe not as a central scaffold. So, DNA cross-linking proteins হয়তো throughout the chromosome আছে and not as a central scaffold. Level 4 যেটা আসছে হচ্ছে মেটাফেজ ক্রোমোজোম, which is 700, একটা ক্রোম্যাটিডে যদি দেখি তাহলে 700 ন্যানোমিটার, আর যদি দুটো ক্রোম্যাটিড দেখি যেটা মেটাফেজ ক্রোমোজোমে হয় তখন ডাবল হয়ে যাবে 1400 1400 ন্যানোমিটার। আর কন্ডেন্সিন তখন নিচে চলে আসছে। কন্ডেন্সিন কমপ্লেক্সেস স্টেবিলাইজ দিস লুপস ডিউরিং সেল ডিভিশন। তো এখানে যে পিকচারে দেখিয়েছে, দেখো ফাইবার লুপস অফ 30 ন্যানোমিটার ক্রোমাটিন ফাইবার্স attached to chromosome scaffold. এখানে যে লুপ হয়ে আছে, লুপগুলো কোথায় অ্যাটাচ করে আছে? একটা সেন্ট্রাল নন হিস্টোন স্ক্যাফোল্ডে। ঠিক আছে, তো এটাই এখানে বেসিক একটা ওভারঅল ডিফারেন্ট লেভেল অফ অর্গানাইজেশন অফ ক্রোম্যাটিন প্যাকিং এটা দেখিয়েছে। ওকে, থ্যাংক ইউ।